বাবা ঈশান, তোমার নারায়ণগড় থেকে বিবাহের প্রস্তাব এসেছে। রাজা বিক্রমদেবের রাজকন্যাকে বিয়ে করলে আমাদের রাজ্য বিস্তার হবে। অপরদিকে আমার রাজ্যের সর্বশ্রেষ্ঠ রত্ন, আমার প্রিয় রাজকন্যা অন্বিতা, তোমাকে চন্দ্রপুর রাজ্যের রাজপুত্র রুদ্রাংশের সঙ্গে বিবাহ করতে হবে। তুমি তো ভালোভাবেই জানো, চন্দ্রপুর রাজ্যের রাজার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। শৈশবে রাজা সূর্যকাংশের পুত্র রুদ্রাংশের সঙ্গে তোমার বিবাহের স্বয়ম্বর সভা করা হয়েছিল। না বাবা, আমাদের অনুমতি ছাড়াই এত বড় সিদ্ধান্ত তুমি নিতে পারো না। হ্যাঁ বাবা, আমাদের ইচ্ছের কি কোনো মর্ম নেই? আমি এই রাজ্যের রাজা, আর তোরা আমার সন্তান, তাই তোদেরকে আমার কথায় চলতে হবে। বাবা, তুমি যদি আমাদের ইচ্ছা সম্মান না করো, তাহলে আমরাও তোমার কথা মানব না। তাহলে বেরিয়ে যাও আমার এই রাজ্য থেকে। বাবার হুমকানি শুনে ঈশান আর অন্বিতা হস্তিনগর রাজ্য থেকে বিদায় নিল। দুই ভাই বোন জীবনসাথীর খোঁজে হস্তিনগর রাজ্যের দক্ষিণে জঙ্গলের পথে রওনা দেয়। জঙ্গল পেরিয়ে পাহাড় পেরিয়ে নদীর কাছে পৌঁছাতেই দিন পেরিয়ে রাত হয়। দাদা, দুপুর থেকে হেঁটে আসছি, পথে একটাও মানুষের বসতি খুঁজে পাইনি। তোর কি মনে হয় এই গভীর রাতে আমরা কোনো আশ্রয় পাব? আমার মাথায়ও তো ওটাই চলছে। চল না, আরেকটু সামনের দিকে আসি। এই বলে তারা দুই ভাই বোন সামনের দিকে এগোতে লাগে আর আশ্রয়ের জায়গা খুঁজতে থাকে। এই দাদা, দেখ তো ওটা কি? ওটা দেখে তো কুটির মনে হচ্ছে। কিন্তু দাদা, এরকম একটা নির্জন জায়গায় কোনো কুটিরে মানুষ বসবাস করে, এটা আমার অস্বাভাবিক লাগছে। এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই। চলো দেখে আসি এই কুটিরে কেউ আছে নাকি। ঈশান কিছুক্ষণ ধরে দরজায় ঠক ঠক করার পর কুটির থেকে এক বৃদ্ধা মহিলা বেরিয়ে আসে। কে গো তোরা? এত রাত্রে এখানে কি করছিস? বুড়িমা, আমরা ভ্রমণকারী। বলছিলাম আজকের রাতটা তোমার এই কুটিরে কাটাতে পারি। হ্যাঁ বাবা, তোরা থাকতে পারিস, কিন্তু এই কুটিরে একটা সমস্যা আছে। রাত্রি ঘুমানোর পর জানি না কি হয়, সকালে উঠে দেখি ঘরের সব জিনিসপত্র উলটপালট, সঙ্গে ঘরে রাখা দুধ ও মাছ দুটোই উধাও হয়ে যায়। ঠাকুমা, এই আশ্রয়ের বদলে আমরা তোমার এই সমস্যাটাকে সমাধান করার যথেষ্ট চেষ্টা করব। আমার মনে হয় এই কাণ্ডগুলো জঙ্গলের কোনো প্রাণীর হতে পারে। বাবা, এটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমি ঘুমানোর আগে সব দরজা জানলা বন্ধ করে দিই। ঈশান আর অন্বিতা বহু দূর পথ অতিক্রম করায় ক্লান্ত হয়ে জানলা দরজা বন্ধ করে ওই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাত পেরিয়ে সকাল হলো। বুড়িমার কথা মতো ঘরের জিনিসপত্র উলটপালট হয়ে গেছে। বাটিতে রাখা দুধ ও মাছ দুটোই উধাও, কিন্তু ওপর দিকে দরজা জানলাও বন্ধ। এই দৃশ্য দেখে ঈশান আর অন্বিতা চোখ ছানা পড়া হয়ে গেল। দাদা, এ কিভাবে সম্ভব? আমি তো ভেবেছিলাম বুড়িমা কোথাও ভুল করছেন, কিন্তু এখন দেখে যা মনে হয় এখানে আলাদাই খিচুড়ি পাকছে। ঠিক বলেছিস বোন, আজ রাতে আমরা ঘুমানোর নাটক করব, আর দেখা যাক এটা কোন বেটার কাণ্ড। ঈশান বুড়িমাকে জঙ্গল থেকে কিছু কাঠ আনতে সাহায্য করে। রাত্রি হতে দুই ভাই বোন তাদের নাটক শুরু করে। সময় ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। ঠিক 12টা বাজতেই রান্নাঘর থেকে থালা বাসন পড়ার শব্দ আসে, আর ওই আওয়াজ শুনেই ঈশান ও অন্বিতা গিয়ে দেখে এক কালো কুচকুচে বিড়াল। ঈশান ও অন্বিতা একটুও দেরি না করে দুদিক থেকে ঘিরে বিড়ালের দিকে ঈশান লাঠি দিয়ে বিড়ালকে আঘাত করে, আর সাথে সাথে বিড়ালটি জ্ঞান হারায়। বোন বোন, গিয়ে বুড়িমাকে ডাক, ততক্ষণ আমি বিড়ালটাকে ধরে আছি।
অন্বিতা ছুটে বুড়িমার কাছে যায়। দাদা, এখানে তো বুড়িমা নেই। ম্যাও, আমাকে ছেড়ে দাও। ম্যাও, আমাকে ছেড়ে দাও। বোন, এ বিড়াল আবার কি করে কথা বলে? দাদা, আমার মনে হচ্ছে এ কোনো মায়াবী বিড়াল। বল, বুড়িমার সঙ্গে তুই কি করেছিস? আর দরজা জানলা বন্ধ থাকা সত্ত্বেও তুই ভেতরে ঢুকলি কি করে? আমাকে একটু সময় দাও, আমি সব বলছি। তোমরা যে বুড়িমার কথা বলছো, ও আমার স্ত্রী হয়, আর সে আমার মধ্যে বন্দী আছে। তুমি কি বললে? আমরা ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা মা, সব বুঝিয়ে বলছি। কিছু বছর আগে আমরা এই ছোট্ট কুটিরে আমি ও আমার স্ত্রী সুখে বসবাস করতাম। আমাদের সুখের দিনগুলো দুঃখে পরিণত হয় ওই দিন। আমি আর আমার স্ত্রী কাঠ কেটে হাসি ঠাট্টা করে বাড়ি ফিরছিলাম। মজা করতে করতে মালতী আমার দিকে একটি আপেল ছুঁড়ে মারে, কিন্তু আপেলটি আমার বদলে এক সন্ন্যাসীকে গিয়ে লাগে। ফলে সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ হয়। কে আমার ধ্যান ভঙ্গ করল? মূর্খ মানব, তোদের এত সাহস! আমার ধ্যান ভঙ্গ করলি? আমি অভিশাপ দিচ্ছি, তোদের এই সুখের জীবন দুঃখে পরিণত হবে। এক শরীরে দুই আত্মা। দিনে তোর স্ত্রী ও রাতে তুই বিড়ালের রূপ ধারণ করবি। আমার স্ত্রী মালতী হাত জোড় করে কান্না করে বলে, সন্ন্যাসী মহাশয়, আমাদের ক্ষমা করে দেন। এত বড় শাস্তি আমাদের দিয়েন না। দয়া করে আমাদের উপর কৃপা করুন। তোদের এই সমস্যার একটাই সমাধান। সিন্ধু পাহাড়ের চূড়াতে একটা পুরনো মায়াবী গাছ আছে। ওই গাছের পাতা ও তার পাশের ঝর্ণার জল মিশিয়ে পান করলে এই অভিশাপ থেকে মুক্ত হবি। কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আজকের এই ঘটনা তোর মনে থাকবে, কিন্তু তোর স্ত্রীর নয়। তুমি চিন্তা করো না, আমরা ওই গাছের পাতা আর ঝর্ণার জল নিয়ে আসব। পরের দিন সকালে ঈশান ও অন্দিতা হাতে কিছু খাবার নিয়ে সিন্ধু পাহাড়ের দিকে রওনা দিল। দিনের পর রাত হয়, রাতের পর দিন। ধারাবাহিকভাবে দুদিনের পথ অতিক্রম করে পাহাড়ের চটিতে পৌঁছায়। বাবারে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত সুন্দর জায়গা এই পৃথিবীতেও আছে। দেখে মনে হচ্ছে যেন স্বর্গের এক টুকরো এই ধরিত্রীতে নেমে এসেছে। তারা একটুও দেরি না করে ওই ঝর্ণার জল ও গাছের কিছু পাতা নিয়ে ফেরার পথে রওনা দিল। অন্বিতা ঝর্ণার জল গাছের কিছু পাতা দেটে বুড়িমাকে খাওয়াতেই অলৌকিকভাবে ওরা অভিশাপ থেকে মুক্ত হয়। আমার সব মনে পড়েছে। তোমরা তো ভগবানের পাঠানো দূত। তোমাদের যত ধন্যবাদ জানাই তত কম। বলো, আমি তোমাদের জন্য কি করতে পারি? বুড়িমা, আমাদের কিচ্ছু চাই না। তুমি কিছুদিনের জন্য আমাদের আশ্রয় ও খাবার দিয়েছ, এটাই অনেক। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এই জঙ্গলের আশেপাশে আর কোনো রাজ্য আছে কিনা? এখান থেকে পূর্বে কিছু দূর হাঁটলেই অমরনগর রাজ্য। দুই ভাই বোন ওই স্বামী ও স্ত্রীকে বিদায় জানিয়ে বেঁচে থাকা গাছের পাতা ও ঝর্ণার জল সঙ্গে নিয়ে পূর্বের পথে যাত্রা শুরু করল। দাদা, এই রাজ্যের লোকেরা এত তাড়াহুড়ায় আর হতাশ কেন? কি আর বলবো ভাই, কয়েক মাস ধরে রাজকুমার এক গভীর অসুখে ভুগছেন। কিন্তু আজ রাজকুমারের শরীরটা অনেক বেশি খারাপ,
আর এই নিয়ে রাজ্যের লোকেরা চিন্তিত। আচ্ছা, কোনো বৈদ্যও কি তার অসুখ সারাতে পারলেন না? আরে বাবা, দেশ বিদেশের বহু বৌদ্ধ চেষ্টা করেছেন, কিন্তু তাও কেউ তার রোগ সারাতে পারেনি। দাদা, ওই ঝর্ণার জল আর গাছের পাতা মিশিয়ে খাওয়ালে কেমন হয়? উপায়টা খারাপ নয়। এই মিশ্রণে সন্ন্যাসীর অভিশাপ কেটে গেছে। হতে পারে অসুখটাও সেরে যেতে পারে। দেখি না একবার চেষ্টা করে। আমরা দূর দেশের অনেক অভিজ্ঞ বৈদ্য। আমরা এখানে রাজকুমারের অসুখ সারাতে এসেছি। রাজামশাই, ক্ষমা করবেন, আমার দ্বারা হবে না। আমি যথেষ্ট চেষ্টা করেছি। আবার ব্যর্থ? রাজামশাই, আরও 2 বৌদ্ধ এসেছেন রাজকুমারকে সুস্থ করতে। আর মিথ্যে আশা দিও না মন্ত্রী, আমি হার মেনে নিয়েছি। কিন্তু রাজামশাই, আমি সব কিছু বলা সত্ত্বেও তারা বলেছে তারা রাজকুমারকে সুস্থ করে তুলবে। আচ্ছা, ওদেরকে ভিতরে পাঠাও। মন্ত্রী, তুমি কি ঠাট্টা করছো? এত অল্প বয়সে বৈদ্য আগে কখনো দেখেছ নাকি? আরে এরা দাবি করছে আমার ছেলেকে সুস্থ করে তুলবে। তোমাদের কি মাথা খারাপ? যদি তোমরা ঠাট্টা করো তাহলে এক্ষুনি ফিরে যাও, আর যদি তোমরা সুস্থ করতে না পারো তোমাদের শাস্তি নিশ্চিত। ঈশান ভয়ে ভয়ে ঝর্ণার জলের সাথে মায়াবী গাছের পাতা মিশিয়ে রাজকুমারকে খাইয়ে দিল। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম এদের দ্বারা কিছুই হবে না। রাজামশাই, ভালো করে দেখুন, আমাদের রাজকুমার সুস্থ হয়ে উঠেছেন। অদ্ভুত, অদ্ভুত, কি চমৎকার! আমি কি খোলা চোখে স্বপ্ন দেখছি? আমি কোথায়? আমার কি হয়েছিল? আর এরা কারা? বাবা, তোমার ভয়ঙ্কর অসুখ হয়েছিল, আর এই 2 মহান বৈদ্য তোমাকে সুস্থ করে তুলেছেন। এদেরকে রাজ্যের অর্ধেক ধন সম্পদ দিলেও কম পড়বে। তারপরেও আমি যথেষ্ট চেষ্টা করব। বলো, তোমরা কি চাও? বৈদ্য, তোমার নাম কি? আমার নাম অন্বিতা, আর ইনি আমার দাদা ঈশান। তুমি আমার জীবনে দেবীর মতো এসেছো, আর আমার তোমার কাছে একটাই মিনতি, যদি পূরণ করো তাহলে আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকব। হ্যাঁ, বলুন রাজকুমার। আমি তোমাকে আমার অর্ধাঙ্গিনী রূপে দেখতে চাই। তোমার কি মত, অন্বিতা? রাজকুমার যেই সিদ্ধান্ত নিয়েছেন, না মানলে শাস্তি হবে। মানে, আমি বুঝতে পারলাম না। আমি শাস্তি পেতে চাই না রাজকুমার, মানে আমিও রাজি। বোন, তুই তো তোর জীবনসাথী পেয়ে গেলি, আমার তো এখনো অনেক পথ বাকি। রাজকুমারের সাথে অন্বিতার বিয়ে ধুমধাম করা হয়। বিয়ে শেষ হতেই অর্ণব রাজার থেকে কিছু তথ্য নিয়ে উত্তরের দিকে যাত্রা শুরু করে। শোনো, 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 রাজ্যবাসীরা শোনো। রাজকন্যা শর্ত দিয়েছেন, যদি কোনো ব্যক্তি রাজকন্যার পায়ের নিচে কি আছে তা বলতে পারবে, ওই ব্যক্তি রাজকন্যাকে বিয়ে করবে, অর্থাৎ এই রাজ্যের পরবর্তী রাজা হবে। বন্ধু, তোমার কি মনে হয় রাজকন্যার পায়ের নিচে কি থাকতে পারে? আমি কি করে জানব? জাদু জানলে না হয় বলে দিতে পারতাম, আর এই রাজ্য আমার হতো। কিন্তু যাই বলো বন্ধু, রাজকন্যার চেহারা একদম অতুলনীয়, চাঁদের মতো। যে বিয়ে করবে তার ভাগ্য খুলে যাবে, 1 তীরে 2 নিশানা। আচ্ছা মশাই, এই ঘোষণাটা কিসের ছিল? আরে তুমি কি জানো না? তুমি কি এই রাজ্যে নতুন? হ্যাঁ, সেটাই ভাবতে পারো, আমি এক ভ্রমণকারী। আরে মশাই, রাজকন্যার পায়ের নিচে কি আছে তা যদি কেউ বলতে পারে, রাজকন্যা তাকে বিয়ে করবে। কি মশাই, এখানে বসে কিসের এত চিন্তা করছেন? সত্যি বলতে রাজকন্যার ধাঁধাটা আমার মাথায় ঘুরছে। ওর সমাধান কি হতে পারে? তোমার কারিগরি তো বেশ সুন্দর। মশাই,
আপনি আমাকে একটা ষাঁড়ের সোনার মূর্তি বানিয়ে দিতে পারবেন, কিন্তু ওই মূর্তির ভেতরটা ফাঁকা থাকবে। বানিয়ে দিতে পারবো, কিন্তু অর্থ আর সময় ব্যাপক পরিমাণে লাগবে। দিতে পারবে সময় ও অর্থ? আমি রাজি। আচ্ছা, মূর্তির ভেতরে ফাঁকা কিসের জন্য? সময়ে আসলে তুমি জানতে পারবে। কামার দিন রাত খেটে ঠিক 4 দিন পর কথা অনুযায়ী ঈশানের সোনার ষাঁড় তৈরি করেন। মশাই, একটা কথা বলতে পারবেন, রাজকন্যা বাজার ভ্রমণে কবে আসবেন? ওটা তো কালকেই। তাহলে আমার আরেকটা কাজ করবেন। রাজকন্যার আসার পূর্বে এই সোনার ষাঁড়টি আপনার দোকানের সামনে সুন্দর করে সাজিয়ে রাখবেন। পরের দিন ঈশান ওই ষাঁড়ের ভিতরে গুপটি মেরে বসে পড়ে, আর ঈশানের কথা মতো কামার ষাঁড়টিকে দোকানের সামনে বেশ সুন্দর করে সাজিয়ে রাখে। কিছুক্ষণ পর রাজকন্যা বাজার পরিদর্শনে আসেন। রাজকন্যা ষাঁড়ের দিকে এক দৃষ্টিতে দেখতে লাগলেন। এই মা, কি অদ্ভুত কারিগর! ষাঁড়টা কি সুন্দর লাগছে! মন্ত্রীমশাই, এটা খাতায় লিখে নাও। এই সোনার ষাঁড়টা আমি প্রাসাদে নিয়ে যাব। রাজকন্যার কথা মতো কিছুক্ষণ পর ষাঁড়টিকে প্রাসাদে নিয়ে গেল। সূর্য ডুবে রাত্রি হতেই রাজকন্যা যখন গভীর ঘুমে ঘুমাচ্ছিলেন, ঈশান চুপি চুপি ষাঁড় থেকে বেরিয়ে তদন্ত শুরু করে। ঈশান রাজকন্যার পায়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, হা রাজকন্যা, তাহলে এইটাই তোমার পায়ের রহস্য? ঈশান ষাঁড়ের একটি কান ভেঙে আবার ষাঁড়ের ভিতরে ঢুকে পড়ে। সকাল হতেই রাজকন্যা দেখেন ষাঁড়ের একটি কান ভাঙা। রাজকন্যা সৈন্যদের বলিয়ে ষাঁড়টিকে ঠিক করার জন্য আবার কামারের কাছে পাঠান। আর ঈশান এই সুযোগ দেখে ষাঁড় থেকে বেরোয় ও কামারকে তার প্রাপ্য অর্থ দিয়ে রাজমহলের দিকে এগোয়। ঈশান রাজদরবারে গিয়ে রাজার কাছে নিজের পরিচয় দিল এবং রাজকন্যার পায়ের নিচে কি আছে সেটা জানালো। রাজা অরুণ দেব ঈশানের কথা শুনে খুবই আনন্দিত হন। রাজা ঈশানকে বলেন, অপূর্ব, ঠিক জবাব দিয়েছ যুবক। না, ভুল বলছি, জামাই। অরুণ দেবের আশীর্বাদে রাজকুমার ঈশান ও রাজকন্যাকে বিবাহের প্রস্তুতি নেওয়া হয়। ধুমধাম করে আনুষ্ঠানিকভাবে রাজকন্যা ও ঈশানের বিয়ে হয়।